আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন তেমন বেউন্ডা গ্যালারিতে। আপনাদের সাথে আছি আমি আশরিক রুদ্র। দর্শক, আপনারা জানেন যে 2003 সালে প্রথমবার বাংলাদেশ অস্ট্রেলিয়া সফর করেছিল টেস্ট সিরিজ খেলতে, এবং 23 বছর পর এবার তারা আবারও অস্ট্রেলিয়া গিয়েছে সেই টেস্ট সিরিজ খেলতে। আমরা সেই 2003-এর স্মৃতি আমরা জানবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। পাশাপাশি আমরা এবার বাংলাদেশ কেমন করতে পারে এই 23 বছর পর সেটাও আমরা জানার চেষ্টা করব। দর্শক চাইলে আপনারাও যোগ দিতে পারেন আমাদের আলোচনায়। স্ক্রিনে দেখানো নম্বরে প্রশ্ন কিংবা নম্বরে ফোন দিয়ে জানাতে পারেন প্রশ্ন কিংবা মতামত। আমরা আলোচনায় চলে যেতে চাই। অভিষেকের 3 বছর পরেই অস্ট্রেলিয়া সফর। তখন অস্ট্রেলিয়ার যে বড় বড় তারকা হেইডেন, পন্টিং, ব্রেটলি, গিলেস্পি, ম্যাকগ্রার মতো ক্রিকেটাররা ছিলেন, যাদেরকে হয়তো আপনারা টেলিভিশনে দেখেছেন। তাদের অ্যাগেনস্টে খেলা টেস্ট ম্যাচ, মানে কতটা আসলে রোমাঞ্চিত ছিল সেই সময়, আসলে কাজ করছিল কেমন ছিল আসলে টিমের আবহটা তখন? না, ডেফিনেটলি মানে একেবারে সব মানে আমাদের শুরু, মানে টেস্ট ক্রিকেটে আমাদের শুরু। আমরা হয়তো 2000 টেস্ট অভিষেক হয়েছে আমাদের, তারপরেও ওইটা ফার্স্ট সিরিজ। তখন আমাদের সব সিরিজে আমি খেলতে গিয়েছি আমার ক্যারিয়ারে। ফার্স্ট ডেবু ম্যাচ নিউজিল্যান্ড, ফার্স্ট সিরিজ বাংলাদেশের। সেম ওয়েতে অস্ট্রেলিয়া ফার্স্ট সিরিজ, সাউথ আফ্রিকা ফার্স্ট সিরিজ। সব ওই সময়টা ছিল আমাদের জন্য খুব একটা সহজ ছিল না, বিশেষ করে টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটটা তো আমরা মানে এমন হয়েছে যে ওইখানে বলতে শোনা গিয়েছে যে বাংলাদেশে হয়তো একদিনে টেস্ট সিরিজ শেষ হয়ে যাবে, এক টেস্ট খেলা শেষ হয়ে যাবে, এরকমও কমেন্টস হয়েছিল। যাই হোক, বাংলাদেশ পক্ষান্তরে যেই ওয়েতে আমরা ক্রিকেট খেলেছিলাম, ওই সময় শুরুর দিক থেকে বিবেচনা করলে ওই সময় কিন্তু বেশ ভালো ক্রিকেট খেলেছিলাম। যেটা একটা সময় স্টিভ ওয়ার টেস্ট ম্যাচ সিরিজের শেষে বলেছিল যে দেখা ওই সময় অস্ট্রেলিয়া যেই টিম ছিল, বড় বড় পৃথিবীর বড় বড় দেশও যখন ওদের কাছে ট্যুর করতো 3 দিনে 4 দিনে অনায়াসেই টেস্ট ম্যাচ শেষ হয়ে যেত, তখন স্টিভা বলেছিল যে এটা তোমরা এই সিরিজটা কতটুকু ভালো খেলেছিল তোমরা নেক্সট সিরিজে বুঝতে পারবে। আর রিয়েলিটি এটা ছিল, আমরা পরবর্তীতে যখন আমরা পাকিস্তানে গিয়েছিলাম, পাকিস্তানে অলমোস্ট পাকিস্তানের আমরা টেস্ট ম্যাচ জিতার দ্বার প্রান্তে চলে গিয়েছিলাম, মুলতান টেস্ট, এবং প্রতিটা টেস্টে এবার ভালো ক্রিকেট খেলেছিলাম। সাহেব ওইটার ইম্প্যাক্ট আমরা বুঝতে পেরেছিলাম পরবর্তীতে এসে। সাহেব ডেফিনেটলি ওই সময়টা টাফ টাইম ছিল ডেফিনেটলি, কিন্তু আমরা ওভারঅল একেবারে খারাপ ক্রিকেট খেলি নেই শুরুর হিসাবে আর কি। তখন মানে 2003-এ সেই সময় যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনারা টেস্ট খেলতে গেছেন মাঠে কিংবা টেস্টের আগে, তখন কি কোনো মানে ভয় কাজ করেছে নাকি রোমাঞ্চ কাজ করেছে? মানে তখন আসলে টিমের লক্ষ্যটাই বা কি ছিল? দেখেন, ডেফিনেটলি তখন টেস্ট ম্যাচটা কিন্তু আমরা ফার্স্ট ক্লাস স্ট্রাকচার বলেন সব জায়গা থেকে আমরা খুব একটা ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম না মানে টেস্ট ম্যাচের জন্য। তখন কিন্তু 100% প্রিপেয়ার বলা যাবে না। আমরা টেস্ট ম্যাচটা শুরুটা যদি আমরা বলি, বা ইন্টারন্যাশনাল ক্রিকেটটা শুরু, আমরা তো শুরুর দিকে আইসিসির পরে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং বলে সব জায়গাতে আমরা শুরুতে ছিলাম। শুরুটা এমন ছিল আমাদের, হয়তো আমরা একটা স্কুলের ছেলেকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিলে যেরকম হয়ে যায়, আমাদের অবস্থানটা সত্যি কথা বলতে ওইরকমই ছিল। মানে সবকিছু যাদেরকে আমরা টিভিতে দেখে বড় হয়েছি, হঠাৎ করে তাদের সাথে খেলা শুরু করেছি। ওই সময় আমাদের হয়তো সবচেয়ে বড় লক্ষ্যটাই থাকতো হয়তো ভালো খেলা, স্বাভাবিকভাবে জয়ের চিন্তা করা বা ড্র করার চিন্তা করা, আসলে ওইটা আমাদের বিলিভের মধ্যে ছিল না তখনও। তখন আমাদের ছিল আমাদের এই টিমগুলির এগেন্স্টে কতটুকু ভালো করতে পারি। স্বাভাবিকভাবে এই প্লেয়ারগুলি রিকি পন্টিং, হেইডেন, সিওয়া, মার্কওয়া, এদের সাথে কথা বলাটাও তখন একটা অনেক বড় ব্যাপার ছিল। সেই প্লেয়ারদের সাথে খেলছি, স্বাভাবিকভাবে ওইটা একটা আমাদের যে এক্সপিরিয়েন্সের লার্নিং প্রসেসের মধ্যেই ছিল। তারপরেও ওই শুরুরগুলি ছিল যে কতটুকু ভালো করা যায়, ওই চিন্তা ভাবনাটাই ছিল আসলে বড় লক্ষ্য ছিল তখন। আপনার এই পয়েন্টে আসবো, তার আগে একটা কথা জানতে চাই যে ডারউইন টেস্ট আপনি খেলেননি, সেই সময় কিন্তু কেয়ার্সে খেলেছিলেন, এবং আমার যতদূর মনে পড়ে যে আপনি 2টো উইকেটও নিয়েছিলেন, 46 রান করেছিলেন ব্যাট হাতে, 2টি উইকেট নিয়েছিলেন ম্যাথিউ হেডেন এবং রিকি পন্টিংয়ের। যখন এই 2টি উইকেট, মহামূল্যবান উইকেট আপনার ক্যারিয়ারে বলা যায়, কেমন লেগেছিল তখন? অবশ্যই, কারণ আমরা জানি রিকি পন্টিং বা হেইডেন দুজনই ওয়ার্ল্ডের কেমন প্লেয়ার বা কেমন ব্যাটসম্যান সবাই জানি। আর ওই সময় অস্ট্রেলিয়ার টিমটা এমন একটা টিম ছিল, মানে সবাই সুপারস্টার, এবং অস্ট্রেলিয়া টিম এমন ডমিনেটিং ওয়ার্ল্ড ক্রিকেটে পুরো ডমিনেট করছিল তখন। ওই সময় অস্ট্রেলিয়ার এগেন্সটে খেলা, অস্ট্রেলিয়াতে পারফর্ম করা ডেফিনেটলি একটা বিশাল ব্যাপার ছিল। যেহেতু আমার বোলিং অ্যাকশনটা, মানে বোলিংটা হয়তো বা ওই সময় দুসরা যে জিনিসটা বাংলাদেশে কোনো বলার পারে, ওই সময় আসলে খুব একটা কেউ ওয়ার্ল্ডের আমরাই ওয়ার্ল্ডের কাছে আননোন ছিলাম, প্রতিটা প্লেয়ারই আননোন। স্বাভাবিকভাবেই যখন আমি ফার্স্ট টেস্ট ম্যাচের আগের দিন প্র্যাকটিস করছি, আমরা ইয়ান হিলি আসছে, হিলি এসে দেখছে আমি বল দুসরা করতে পারি, তখনই সে বলছে আমার চোখ থাকবে তোমার দিকে। হ্যাঁ, সে ওই তখনই বলেছে। এবং পরের দিন হয়তো রিকি পন্টিংরা হয়তো বলে বা হেইডেন, ওরাও জানে না যে আমার দুসরা আমার করতে পারি। ওইটা ওদের কাছে একটু সারপ্রাইজিং ছিল। স্বাভাবিক 2টা উইকেটই পেয়েছিলাম। দুসরা হেইডেন বোল্ড হয়েছে অফ স্পিন মনে করে, ওর পিছন দিয়ে বোল্ড হয়েছে। রিকি পন্টিং যেটা খেলতে গিয়েছে মনে করেছে অফ স্পিন হিসেবে খেলতে গিয়েছে, ও একটু টপ এসে
ক্যাচ হয়েছে, স্বাভাবিকভাবে ডেফিনেটলি ওই সময় ওদের মতো উইকেট পাওয়া ডেফিনেটলি একটা নিজের কাছে অনেক বড় একটা স্যাটিসফ্যাকশন ছিল অবশ্যই। অবশ্যই 2003 এখন বলা হয় 2026, 23 বছর পর অনেক পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্রিকেটে। সেই সময় আপনি যেটা বলছিলেন যে তখন মাত্র শুরু, একটা স্কুলের স্টুডেন্টকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিলে যেমন হয় তেমন একটা সিচুয়েশন ছিল আপনাদের। এখন বাংলাদেশ টেস্টে অনেকগুলো টেস্ট খেলেছে, অনেকগুলো দেশের বিপক্ষে, সবগুলো দেশের বিপক্ষে খেলেছে, অভিজ্ঞতা হয়েছে, আমরা টেস্ট ম্যাচ জিতছি, আমরা সিরিজও জিতছি, সেটা শুধুমাত্র হোমে না, অ্যাওয়েতেও। তো এখন 23 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের যে টিমটা আছে, যে এক্সপেরিয়েন্সটা হয়েছে, সব কিছু মিলিয়ে কি মনে হয় যে এবারও কি শুধুমাত্র ওই ভালো খেলা, যেটা আপনি বলছিলেন যে তখন একটা লক্ষ্য ছিল যে ভালো ক্রিকেট খেলা, এখনো কি সেটাই থাকা উচিত? না, ডেফিনেটলি না। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্স বলি বা ওভারঅল এক্সপিরিয়েন্স বলি, সব কিছু মিলে বাংলাদেশের প্লেয়ার তো ডেফিনেটলি ওয়ার্ল্ডের যে কোনো টিমের সাথে ভালো করার অ্যাবিলিটি এখন বাংলাদেশে ওটা তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিসটা ওই বিলিভটা তৈরি হয়েছে। একটা সময় কিন্তু আমরা চিন্তাও করতে পারতাম না যে অস্ট্রেলিয়া এগেন্সে বলবো আমরা ম্যাচ জিতবো, এটা কিন্তু চিন্তা করার মতো থিঙ্কিংটা আমাদের ছিল না। ওইটা হয়তো সাকিবরা চেঞ্জ করে দিয়ে গেছে, সাকিব, মুশফিক, তামিম এরা কিন্তু চেঞ্জ করে দিয়ে গেছে, বিলিভটা তৈরি করে দিয়ে গেছে। অস্ট্রেলিয়া যখন অনেক আগে যখন অস্ট্রেলিয়া বাংলাদেশে আসছে, সাকিব বলেছে বাংলাদেশ 2-0 টেস্ট সিরিজ জিতবো। ওই বলার যে সাহসটা, ওইটা বিলিফটা, ওইটা কিন্তু ওরা তৈরি করে দিয়েছে। এবং ডে বাই ডে এখন বর্তমান প্রজন্ম কিন্তু এখন অনেক এক্সপিরিয়েন্স। এখন এই টিমটাও যদি চিন্তা করে দেখেন, এখন কিন্তু অনেক 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 এক্সপিরিয়েন্স। আমাদের টেস্ট ক্রিকেটে, ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম টিমই আছে এত বেশি এক্সপিরিয়েন্স প্লেয়ার, কিন্তু খুব কম টিমে আছে। যদি মমিনুলের কথা বলেন, মুশফিকের কথা বলেন, শান্তর কথা বলেন, ওরা কিন্তু অনেক দিন খেলে এক্সপিরিয়েন্স এবং ওয়ার্ল্ড ক্রিকেটে মোটামুটি নিজেকে এস্টাবলিশ করে ফেলেছে। এবং লাস্ট সিরিজগুলি যদি দেখি, খুব ভালো পারফরমেন্স করেছে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। অবশ্যই বাংলাদেশ অস্ট্রেলিয়ার নট এগিয়ে দাঁড়িয়ে, অস্ট্রেলিয়ার এগেনস্টে, অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো দলের জন্য টেস্ট খেলা নট ইজি। টাফ টাইম যাবে, টাফ সিচুয়েশন আসবে। আমি বিলিভ করি বাংলাদেশ এই জায়গাতে ভালো করার অ্যাবিলিটি আছে। অবশ্যই, বাকি টিমের এই বিলিফটা আছে না সেটা আমরা জানবো। তার আগে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি কুমিল্লা ব্রাহ্মণপাড়া নাগাইশ থেকে হাফিজ ইকবাল। জি। আমার একটা হলো যে সানোয়ার ভাই বললেন যে আসলে আমরা বর্তমানে অনেক এক্সপিরিয়েন্স আমাদের বেশি, বিশ্ব ক্রিকেটে খুব কমে আছে। জি। হ্যাঁ, এটা আমি স্বীকার করি, কিন্তু এই লিটন দাস আমাদের আরেকটা টেস্ট পরীক্ষিত প্লেয়ার, এবং নাহিদ রানা বর্তমান সেন্সেশন। আপনার যে গতির জ্বর, যেটা অস্ট্রেলিয়ার পেস বান্ধব উইকেটে আমরা খুবই তারে মিস করতে যাচ্ছি। এখন আমরা এই দিকটা আমরা কিভাবে সামাল দেবো, যে নাহিদ রানা আর আপনার লিটন দাস? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। নাহিদ রানার বিষয়টা আসলে সবাই বলছে এবং সবাই মিস করবে। যেমনটা আমরা জানতে পারছি যে যখন নাজমুল হোসেন শান্ত প্রেস ব্রিফিং করলেন, তিনিও বলেছেন, কোচ সালাউদ্দিনও বলেছেন, তার কোচ আলমগীরও বলেছেন, মানে অনেকেই বলছেন যে আমরা নাহিদ রানাকে মিস করব। অবশ্যই, কারণ একটা জিনিস প্লাস পয়েন্ট যেটা বলেছি, লিটন দাস আমরা আশা করছি, লিটন দাসকে আমরা পাবো, আশা করছি লিটন দাসকে পাবো। আশা করি যে লিটন দাসের অভাবটা হয়তো রিকভারি করা যাবে ওর মাধ্যমেই। আর যেটা নাহিদ রানা, ওয়ার্ল্ড ক্রিকেটেই আমার মনে হয় ওয়ান অফ দ্য এক্সাইটিং ফাস্ট বোলার এখন নাহিদ রানা। মানে একটা সময় বাংলাদেশের এরকম ফাস্ট বোলার এবং ধারাবাহিকভাবে ওর পারফরমেন্সটা কিন্তু এমন না যে একটা দুইটা ম্যাচে পারফরমেন্স করছে, এরকম না। রিসেন্ট পাস্টে ও ধারাবাহিকভাবে পারফর্ম করছে, যেটা নট অনলি টেস্ট, ওয়ানডে, T20 সব ফরম্যাটেই অসাধারণ পারফর্ম করছে, যেটা বাংলাদেশের জন্য একটা বড় প্লাস পয়েন্ট হতো অস্ট্রেলিয়ার মাটিতে এবং অস্ট্রেলিয়ান কন্ডিশনে। এইটাও নাহিদ রানার জন্য একটা বিশাল একটা এক্সপিরিয়েন্স হতো। ওই কন্ডিশনে আমরা কেমন করে অস্ট্রেলিয়ার মতো টিমের এগেনস্টে অ্যাওয়েতে যে পারফরমেন্স করলে যে খুব ভালো একটা এক্সপোজার হতে পারতো ওর জন্য, সেম ওয়েতে বাংলাদেশ ডেফিনেটলি ওর পারফরমেন্সটা রিকভারি করার মতো অবস্থায় বাংলাদেশ এখনো আসে নাই। এটা কি মানে ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য একটা বিশাল লস কিনা? আমি আমার যতদূর মনে পড়ে, ইয়ান বিশপ একটা কথা বলছিলেন যে তিনিও আসলে মুখিয়েছিলেন যে নাহিদ রানা রাইট নাও ওয়ার্ল্ডের ফার্স্টেস্ট বোলার, কোনো সন্দেহ নেই। তিনি অস্ট্রেলিয়ার মতো ওইখানকার উইকেট, ওখানকার কন্ডিশনে বল করবেন, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের টাফ টাইম দিবেন, সেটা তিনি দেখতে চেয়েছিলেন। এরকম ইয়ান বিশপের মতো হয়তো বা অনেকেই যারা নাহিদ রানাকে জানেন, চেনেন, প্রেইজ করেন, তারাও নিশ্চয়ই এটার জন্য অপেক্ষা ছিলেন যে তারা মানে নাহিদ রানা ওই ধরনের কন্ডিশনে বল করবে। দেখেন, বিগ স্টেজগুলিতে কিন্তু প্লেয়ারদের
পরীক্ষাটা খুব ভালোভাবে হয়। দেখুন ওয়ার্ল্ড কাপ বলেন বা বড় বড় আইসিসি টুর্নামেন্টগুলিতে বলেন, যখন একটা প্লেয়ার ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে বা টুর্নামেন্টে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করে, তখন কিন্তু সবাই ওয়ার্ল্ডের ওকে রেটিংটা ডিফারেন্টভাবে মূল্যায়ন করে। স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার মাটিতে যে অস্ট্রেলিয়ার এগেনস্টে এরকম পারফরমেন্স যেটা ধারাবাহিক করে আসছিল, এটাও যদি করতে পারতো, এটা নাহিদ রানার জন্য বিশাল প্লাস পয়েন্ট হতো, বাংলাদেশের জন্য প্লাস হতো, ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য নিজের যেই উচ্চতা নিয়ে আসছে নাহিদ রানা, এটা একটা আরেকটা মাত্রায় যোগ করার মতো অপরচুনিটি ছিল। ব্যাড লাক, ইনজুরি যে কোনো সময় হতে পারে, এইটা মেনে নিতেই হবে। তারপর আমরা আশা করি যত দ্রুত ভালোভাবে কামব্যাক করেন নাহিদ রানা, এটা আমাদের জন্য আশা করব। অবশ্যই আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আনোয়ার, আমি ঢাকা থেকে বলছি। আমি সানোয়ার ভাইয়ের কাছে একটু জানতে চাইছিলাম জি জি সানোয়ার ভাইয়ের কাছে একটু জানতে চাইছিলাম যে আমার মনে আছে এই সানোয়ার ভাইকে যখন দলে নেওয়া হয়, আমাদের শাহিন ভাই, নুরুল কবির শাহিন ভাই কিন্তু তখন জেনারেল সেক্রেটারি। তখন শাহিন ভাইকে দলে নেওয়ার সময় বলা হয়েছিল নিউক্লিয়ার হিসাবে। এখন সানোয়ার ভাই, আপনি কাউকে নিউক্লিয়ার হিসাবে দলে দেখছেন কিনা, এবং আপনি নিউক্লিয়ার হিসেবে এটা প্রমাণও দিচ্ছেন যে তৎকালীন সময়ে অস্ট্রেলিয়া তো ধরেন একসময় অস্ট্রেলিয়া যেরকম ছিল, আপনার সময়ে অস্ট্রেলিয়া এরকম সারা পৃথিবীতে দাপুটে টিম ছিল। আর দাপুটে টিমের মানে 3 জন ব্যাটসম্যানকে আউট করেছেন, আপনার যে নিউক্লিয়ার প্রমাণিত করছেন। এনিওয়ে, তো এখন এই দলে আপনি কাউকে নিউক্লিয়ার দেখছেন কিনা, মানে হয়তো যে একজন বাদ পড়ছে যেতে পারতো ইনজুরির কারণে, এরকম হতে পারে, বা যার দলে আছে এদের মধ্যে কাউকে নিউক্লিয়ার আপনার মনে হয় কিনা? অবশ্যই আনোয়ার ভাই আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমাদের চেনা পরিচিত একজন তিনি প্রশ্নটা করেছেন, এই টিমে কোনো নিউক্লিয়াস কাউকে দেখেন কিনা। পাশাপাশি আমি একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে, যে এই এত অভিজ্ঞতার পরে, এত বছর ক্রিকেট খেলার পরেও নাজমুল হোসেন শান্ত ঢাকা মানে অস্ট্রেলিয়া যাওয়ার আগে একটা মন্তব্য করে গেছে যে তার উদ্দেশ্য আসলে এই সিরিজটা ভালো ক্রিকেট খেলাই। আলটিমেটলি এখনও ভালো ক্রিকেট খেলার মধ্যে কেন আমরা সীমাবদ্ধ আছি? শুধুমাত্র কিছু ক্রিকেটারের অ্যাবসেন্স বা ইনজুরির কারণেই, নাকি আপনার কাছে মনে হচ্ছে এখনও সেই কনফিডেন্সটা বিল্ড আপ হয়নি যে আমরা অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারি, তাদেরকে হারাতে পারি, এই বিশ্বাসটা আমাদের মধ্যে নেই? আমার মনে হয় না, আমার মনে হয় বিলিফটা ডেফিনেটলি আছে। হয়তোবা যেটা বলতে চেয়েছে ভালো ক্রিকেট মিনস কি, ভালো ক্রিকেট খেলে অটোমেটিক রেজাল্ট অটোমেটিক আসবে, হয়তো ওইভাবেই মিন করতে চেয়েছে। আমি বিশ্বাস করি, আমি দেখি নাই যদিও প্রেস কনফারেন্সটা, তারপরে আমি বলছি আমার বিশ্বাস যে ওই বিলিফ, শান্তর সাথে আমার কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে। এই লাস্ট অদম্য কাপ টুর্নামেন্ট হলো, ওই টিমেরও আমি ম্যানেজার ছিলাম। শান্তর যখন ঢাকা প্রিমিয়ার লিগ ফার্স্ট শুরু করে, ওই টিমেরও আমি ম্যানেজার ছিলাম। শান্তর ফার্স্ট আমি পিক করেছিলাম ওই টিমের, ঢাকা প্রিমিয়ার লিগ, ওই টিমের আমি ম্যানেজার ছিলাম। স্বাভাবিকভাবে শান্তর সম্বন্ধে একটা ভালো ধারণা আমার আছে। ও কিন্তু প্লেয়ার হিসেবে কনফিডেন্স বলি, বিলিভ বলি, অনেক প্লেয়ার থেকে ডিফারেন্ট। আমার মনে হয় ওই বিশ্বাস শান্তের মধ্যে আছে, হয়তো ওই রিফ্লেকশন আমি দেখতে পারবো, আশা করি। আমার মনে হয় আমাদের বর্তমান প্রজন্মের যেই প্লেয়াররা সবাই বিলিভ করে, কারণ হলো এখন আমরা যখন শুরু করতাম তখন কিন্তু আমাদের ওই বিলিফটা না হওয়াটাই স্বাভাবিক ছিল। এখন কিন্তু প্লেয়াররা ওই বিলিফটা নিয়েই তৈরি হয় যে আমার কিন্তু খেলতে হবে অস্ট্রেলিয়ার এগেনস্টে, আমার খেলতে হবে ইন্ডিয়ার এগেনস্টে, এদের এগেনস্টে পারফরমেন্স করে, এদের এগেনস্টে ভালো করে কিন্তু আমাকে অ্যাজ এ প্লেয়ার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে হবে, এদের এগেনস্টে জিততে হবে। ওই বিলিফটা না থাকার এখন কোনো কারণ দেখি না। হয়তো বা টিম কম্বিনেশন একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এখন, হয়তো আমাদের কিছু ইনজুরি আমাদের একটু ব্যাকফুটে ঠেলে দিয়েছে, একটু মাইনাস পয়েন্টে আছে। তারপর নাহিদ নিউক্লিয়াসের কথাটা যেটা বললো, আমার মনে হয় হতে পারতো নাহিদ রানা, আমাদের হতে পারতো নাহিদ রানা, এটা আমরা মিস করেছি। বাকি ওভারঅল আমি যদি বলি, মুশফিকের উপর একটা বড় দায়িত্ব থাকবে, যেমন বিশাল এক্সপিরিয়েন্স, মানে আমার মনে হয় এত এক্সপিরিয়েন্স আমাদের আমার মনে হয় মুশফিকুর রহিম মানে এখন টেস্ট খেলা মানেই তার উপর একটা দায়িত্ব থাকবেই, অবশ্যই। সেটা এখন যেই অপোনেন্টই হোক বা যেই কন্ডিশনেই তিনি খেলেন না কেন। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে অস্ট্রেলিয়ার এই সিমিলার উইকেট বা এই ধরনের পেস অ্যান্ড বাউন্স উইকেটের সাথে অ্যাডজাস্ট করে নিতে, কিংবা বলা যায় যে একটা গুড প্রিপারেশনের জন্য, যে জিম্বাবুয়ের বিপক্ষে যে টেস্টটা খেলেছিল বাংলাদেশ, সেখানে কিন্তু ওই ধরনের উইকেটে বলা যায় যে মিডিওকার একটা পেস অ্যাটাকের সামনে বেশ তাদেরকে ভুগতে হয়েছে। 115-16 রানে তারা অল আউট হয়ে গেছে। তো এই ধরনের উইকেটে বাংলাদেশ এখনও মনে হয় যে অনভ্যস্ত, বা জানি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার স্টার কামিন্সদের সামনে কি অবস্থা হবে। না, ডেফিনেটলি একটু সারপ্রাইজিং লেগেছে যে আমার জিম্বাবুয়ের এগেইনস্ট পারফরমেন্সটা আমিও খুব একটা মানে কনফিডেন্স এরকম আশা করি নাই আসলে। ক্রিকেট হতে পারে, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু জিম্বাবুয়ের এগেইনস্ট আরও একটু বেটার পারফরমেন্স আশা করেছিলাম। হ্যাঁ, এই ধরনের কন্ডিশনে আমার মনে হয় জিম্বাবুয়ে কন্ডিশন বলেন বা সাউথ আফ্রিকান কন্ডিশন বলেন, এগুলি একটু সিমিলার। উইকেটগুলিতে হয়তো যেটা হয়তো সময়ের সাথে অ্যাডজাস্ট করার একটা ফ্যাক্টর। আপনি ধরেন সাবকন্টিনেন্ট উইকেটগুলি কী হয়, যেই হাইটের বলগুলি আপনি ব্যাকফুটে খেলবেন, ব্যাকফুটে পাঞ্চ করবেন, আবার ওই সাউথ আফ্রিকান উইকেট বা অস্ট্রেলিয়ান উইকেট ওইগুলিকে আপনি সাইড শট খেলতে হবে। এই জায়গাগুলি অ্যাডজাস্টমেন্টের একটা সময়, এক্সপিরিয়েন্স, সব কিছু ব্যাপার থাকে। আমি বিলিভ করি
যে হয়তো পাস্ট যেটা জিম্বাবুয়েতে হয়েছে হয়তো বা প্লেয়াররাও জিম্বাবুয়ে সিরিজ আগে খুব একটা মানে সময়ও পাওয়া যায়নি প্রিপারেশনটা নেওয়ার বা অ্যাডজাস্ট করার, এইটা যেটা একটা আসলে ফ্যাক্টর হতে অস্ট্রেলিয়ার পারে যে বিপক্ষে সাইড উইকেটগুলিতে কিছু ম্যাচ প্র্যাকটিস ম্যাচ হোক, কিছু প্র্যাকটিস প্রিপারেশন হোক, খেললে উইকেটগুলির সম্বন্ধে প্লেয়ারদের একটা ধারণা হয়। যেহেতু আমরা সাবকন্টিনেন্ট উইকেটগুলিতে অহরহ খেলি, যে ধরনের মানুষ কিন্তু চাইলেই ইনস্ট্যান্ট কিন্তু আপনার হ্যাবিটটা চেঞ্জ করে ফেলা যায় না, এটা হ্যাবিটটা কিন্তু সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট হয়। কারণ আমি অটোমেটিক আমাদের যখন ঢাকায় উইকেট খেলে, যখন বল একটু যেই বলটা দেখবে সামনে খেলবে, ওই বলটা হয়তো এইগুলিকে একটু ব্যাকফুটে যেতে হয় অনেক জায়গাতেই, বা ব্যাকফুটে যেটা পাঞ্চ করবে ওটা সাইড শট খেলতে হয়। এগুলি সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট হয়। দু একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারলে ওইখানে আরও একটু বেনিফিট পাওয়া যায়। আমি বিলিভ করি ওইটা রিয়েলাইজ করবে এবং ওয়ার্কআউট করবে এবং কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করে একটা প্র্যাকটিস ম্যাচ খেলে বাংলাদেশ টিমের প্লেয়াররা এই জায়গাগুলি ওয়ার্কআউট করে মনে হয় টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের রিফ্লেকশন আমরা দেখতে পারবো না। আমি বিলিভ করি যে ভালো কিছু হবে এখানে। অবশ্যই আমরাও সেটা প্রত্যাশা করি। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যালো, জি শুনতে পাচ্ছি। আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাবেন। আমার নাম মনসুর থেকে বলছি। জি আমার প্রশ্ন, জাহেদ রানা কি টেস্টে খেলবে? আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। নাহিদ রানা। নাহিদ রানা, তিনি নাহিদ রানাকে প্রশ্ন করছেন। যাই হোক, সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করে ফেলেছি। আমরা একটা বিরতিতে যাব দর্শক, বিরতির সময় হয়েছে। বিরতি থেকে ফিরে আমরা আরও আলোচনা করব, ততক্ষণ আমাদের সাথেই থাকবে। আর আমাদের ডেফিনেটলি আমাদের প্লেয়াররা টেকনিক্যালি বলেন, মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, আমাদের সময় থেকে অনেক অনেক চেঞ্জ স্বাভাবিকভাবে। আমি বিলিভ করি এই প্লেয়াররা এইগুলি এক্সকিউজ করে, ফ্যাসিলিটিসও ভালো পাচ্ছে, সবকিছু মিলে ওভারঅল ম্যাসিভ চেঞ্জ। স্বাভাবিকভাবে ওদের পারফরমেন্স করাটাই স্বাভাবিক, ভালো করাটাই স্বাভাবিক এবং ভালো করছেও। আমার সবচেয়ে বড় প্রবলেম হল ধারাবাহিকতাটা। বাংলাদেশ যে পারফরমেন্সটা করে গিয়েছিল, জিম্বাবুয়ে যদি ভালো করতো তাহলে বাংলাদেশের টিমটার কনফিডেন্স, আমাদের কনফিডেন্স অনেক বেশি থাকতো এবং জিম্বাবুয়েতে হয়তো খারাপ করতে পারতো, টিম ক্রিকেটে এরকম হতেই পারে, কিন্তু পারফরমেন্স এমন, গ্রাফটা এমন এখান থেকে এখানে নেমে গিয়েছে গ্রাফটা। আবার যে ওয়েতে আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে, ব্যাটসম্যানদের কনফিডেন্সটাও লুজ করেছে। ওইখানে যদি ভালো পারফরমেন্স করে, ভালো ব্যাটিং করে টিম, যে কোনো টিম জিততে পারতো, কম্পিটিশন হয়েছে ক্রিকেট, তাহলে হয়তো ডিফারেন্ট কন্ডিশন হতো। রান করেছে, টেস্ট ক্রিকেটে হয় যে বড় বড় রান করেও ম্যাচ হেরে যায় অনেক সময় হয়, এরকম কিছু হলে হয়তো বা এই কনফিডেন্স লুজ করে না। আমি প্লেয়ারদের কাছে আশা করবো আরও বেশি একটু ধারাবাহিক হতে হবে, মানে গ্রাফটা যাতে আপস অ্যান্ড ডাউনটা এরকম যাতে না হয়। গ্রাফটা স্বাভাবিক একটু আপস অ্যান্ড ডাউন হবে, ক্রিকেটে হবে, সব খেলাতেই হয়। গ্রাফটা যাতে একটু কাছাকাছি থাকে, তাহলে হয়তো বা এই কনফিডেন্সটা আমরা লুজ করবো না, যে এই কনফিডেন্সটা আপনি বা আমি লুজ করছি যে কি হবে। যদি জিম্বাবুয়েতে আমরা একটু মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স করতে পারতাম তাহলে কিন্তু এই কনফিডেন্সটা আর একটু বেটার থাকতাম। একটু জানতে চাচ্ছি যে মানে এত যে কথা হচ্ছে নাহিদ রানাকে নিয়ে, বারবার নাহিদ রানার প্রসঙ্গই কিন্তু আসে। একটা কথা একটু জানতে চাচ্ছি যে ক্রিকেটে কি ব্যাপারটা এরকম কিছু যে আমি যদি কম বল করি তাহলে ইনজুরিতে পড়ার সম্ভাবনা আছে? আমার মনে হয় ঠিক এইরকম না। আমার মনে হয় যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এখন কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে সবাই ম্যানেজ, এটা আমরা দেখেছিলাম আইপিএল খেলার পরে কিন্তু কামিন্স তাদেরকে কিন্তু একটা গ্যাপ দিয়েছে, কোনো ম্যাচ খেলায়নি। তারা যেন মানে এই টেস্ট চ্যাম্পিয়নশিপটাকে তাদের গুরুত্ব দিয়েছে। সেখানে বাংলাদেশ জিম্বাবুয়েতে নাহিদ রানাকে খেলাতেই হবে, আদারওয়াইজ ম্যাচ জিততে পারবো না, মানে এরকম একটা চিন্তা ভাবনা চলে আসছে কিনা। যে কারণে মনে হয় আমার দুইটা কারণ। একটা হলো যে আমার মনে হয় প্রথম দিকে শুরুতে কিন্তু ভালো গ্যাপ, এখান থেকে খেলার পরে একটা লম্বা গ্যাপ দিয়ে কিন্তু ফার্স্ট ম্যাচ খেলেছিল। জি, যেই জিনিসটা হয়েছে ফার্স্ট টেস্ট হারার পর সেকেন্ড টেস্ট মনে হয় নাহিদ রানা খেলেছে না, সেকেন্ড টেস্ট একটা টেস্টই ছিল, সরি ওয়ানডে সিরিজে তাকে নামিয়ে দিয়ে হারার পরে, মানে একটা ম্যাচ হারার পরে বোধহয় সবাই চিন্তা করেছে না আমাদের জিততেই হবে, এরকম একটা মেন্টালিটি, যেটা ওই ক্ষেত্রে আমাদের মনে হয় অস্ট্রেলিয়ানরা বলেন বা ইংলিশ ক্রিকেটাররা বলেন বা এরকম টপ লেভেলে যারা টিম আছে আরেকটু প্রফেশনাল হয়। মানে জয়ের ক্ষেত্রে জয়ের থেকেও হয়তো অনেক কিছু দেখে, সুদূর প্রসারী চিন্তা করে, যেটা হয়তো টিমের জন্য একটা ম্যাচের তুলনায় আমার ওভারঅল পারফরমেন্সটা এফেক্ট করবে কিনা ওটা চিন্তা করা হয়। আমার মনে হয় এই জায়গাটা মনে হয় একটু ওইভাবে চিন্তা করা হয়েছে যে না, জিম্বাবুয়ের সাথে হারা যাবে না, জিম্বাবুয়ের সাথে আমাদের জিততেই হবে, এরকম চিন্তা করে যে একটা প্লেয়ার ছাড়াও মানুষ জিততে পারে। এমনও হয়েছে আমরা কিন্তু সাকিব তামিম ছাড়াও যখন আমাদের টপ টিম, তখন ওদের ছাড়াও কিন্তু আমরা সিরিজ জিতেছি। সাকিবকে ছাড়া তামিমকে ছাড়া সিরিজ জিতেছি, আমরা ভালো খেলেছি, তখন কিন্তু ওদেরকে ছাড়া আমরা চিন্তাই করতে পারতাম না। ওই বিলিফটাও তৈরি করতে হবে। আমাদের পাইপলাইনে ওইরকম প্লেয়ারও আছে, আমাদের কাছে ফাস্ট বোলিং ইউনিটটা কিন্তু বেশ ভালো, বর্তমান সময় ফাস্ট বোলিং ইউনিটটা অনেক ভালো। আমার মনে হয় নাহিদ রানা ডেফিনেটলি আমাদেরকে লম্বা সময় সার্ভিস দিতে হলে ওকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে খেলাতে হবে এবং ওই চিন্তা করে খেলাতে হবে। এই জায়গায় হয়তো একটু মিস ম্যানেজমেন্ট আমাদের পেস বোলিং ইউনিট কি আসলে এত স্ট্রং? মানে আমি যদি জানতে চাই যে নাহিদ রানা এবং শরীফুলের ইনজুরির কারণে মানে দল গঠন করতে গেলে নির্বাচকরা হিমশিম খেয়েছে যে তাদের মানে
কোয়ালিটি পেস বোলার নাই। আমরা যেমনটা দেখি ইংল্যান্ডে বা অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে তাদের অ্যাটলিস্ট 6 থেকে 7 জন কোয়ালিটি পেসার থাকে যারা টেস্ট খেলার মতো ফিট বা ওই ধরনের মানে তারা যোগ্যতা রাখে। হ্যাঁ। সেখানে এই দিকটা বাংলাদেশে এখনো একটা ঘাটতি আছে কিনা? আমাদের পেস বল ভালো করছে, বাট পাইপলাইন স্ট্রং না। ওভারঅল যদি বলেন তুলনামূলকভাবে রিসেন্ট পাস্টে কিন্তু আমাদের ফাস্ট বলাররা ভালো করেছে, মানে মাঝখানে একটা সময় একটু টাফ টাইম গিয়েছে, কারণ মাশরাফিদের পরের টাইমটা কিন্তু একটু স্ট্রাগল করছে। তারপরে নাহিদ রানারা এসে তাসকিনরা, শরীফুলরা এরা একটা স্ট্রেংথ মানে যোগ করেছে টিমের সাথে, তখন কিন্তু ফাস্ট বোলারদের উপর বিলিফটা তৈরি হয়েছে। একটা সময় ছিলাম আমরা কি স্পিন ওরিয়েন্টেড টিম ছিলাম, স্পিনের উপর ডিপেন্ড করে কিন্তু হোমে খেলা হলেই আমরা স্পিনারদের ম্যাচ জিততাম। এখন কিন্তু ওই বিলিফটা অ্যাটলিস্ট এই আমাদের ফাস্ট বোলাররা দিতে পেরেছে যে না, আমাদের যে স্ট্রেংথ, আমাদের ফাস্ট বলাররা ম্যাচ জেতার মতো অবস্থায় তৈরি এসেছে, ওই বিলিফটা তৈরি হয়েছে। ডেফিনেটলি পাইপলাইনে আরও অনেক বেশি থাকার। একটা সময় ইন্ডিয়ান ফাস্ট বোলিংয়ের ইউনিট চিন্তা করতেন, ওই আগে যদি চিন্তা করেন একটা সময় 2, 1, 3, 4টা ফাস্ট বলার ছিল, পাইপলাইনে ওরকম ছিল না। এখন ইন্ডিয়ার 20টা ফাস্ট বলারও ডেভেলপ করেছে। আমাদের ওই ডেভেলপমেন্ট পাইপলাইন প্রসেসটা ডোমেস্টিক থেকে শুরু করতে হবে, যেটা হয়তো এখন চিন্তা করতেছে আমাদের স্পোর্টস সায়েন্স, মানে এগুলি অনেক কিছু যেগুলির সাথে রিলেটেড ফাস্ট বোলিং ইউনিট তৈরি করার জন্য, লম্বা সময় ফিট থাকার জন্য অনেক কিছু রিলেটেড, এইগুলির সাথে যুক্ত হলে আমাদের হয়তো আরো ভালো প্রসেস। অবশ্যই আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের ফাস্ট বোলার ইউনিটটা আরো স্ট্রং হবে, পাইপলাইন স্ট্রং হবে। নাহিদ রানা, তাসকিন এরা যদি ইনজুরিতে না পড়েও যায় কিংবা তারা যদি দলে খেলতে নাও পারে, তাদের জন্য ব্যাকআপ প্ল্যানটা থাকে, সেই প্রত্যাশা আমরা করছি। পাশাপাশি বাংলাদেশ অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ ভালো কিছু করুক, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ক্লেমন বিয়ন্ড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।